कोलकाता नगर निगम के मासिक सत्र में हंगामा, अवैध निर्माण पर शासक और विपक्षी दलों के पार्षदों के बीच तीखी बहस। कोलकाता नगर निगम का मासिक सत्र शुक्रवार को अवैध निर्माण के मुद्दे पर जोरदार हंगामे का गवाह बना। 109 नंबर वार्ड की पार्षद अनन्या बनर्जी पर उनके घर को लेकर अवैध निर्माण का आरोप लगाया गया था, जिसकी चर्चा गुरुवार को भी हुई थी। सत्र के अंतिम चरण में जब सजल घोष प्रस्ताव पेश कर रहे थे, तभी अनन्या बनर्जी ने अवैध निर्माण का मुद्दा उठाया। इसके बाद तीखी बहस और हंगामा शुरू हो गया। इस पर मेयर ने कहा कि अनन्या बनर्जी ने खुद स्वीकार किया है कि उनके घर का एक हिस्सा अवैध था, जिसे हियरिंग ऑफिसर ने तोड़ दिया था। बाद में कानूनी कार्रवाई के तहत 35 लाख रुपए जुर्माना भरने के बाद उनके घर को वैधता प्रदान की गई। हालांकि बीजेपी पार्षद सजल घोष ने इसे गलत ठहराते हुए कहा कि मेयर गलत जानकारी दे रहे हैं। उन्होंने दावा किया कि वह अदालत में साबित करेंगे कि अनन्या बनर्जी का घर अवैध था। सजल घोष ने आरोप लगाया कि कोलकाता नगर निगम ने नियमों को तोड़कर अनन्या बनर्जी के घर को वैधता प्रदान की है। दूसरी ओर अनन्या बनर्जी ने सजल घोष पर पलटवार करते हुए कहा कि वह भी उनके खिलाफ कोर्ट में जाएंगी। उन्होंने आरोप लगाया कि सजल घोष का 11 हुजूरी मल लेन स्थित घर भी अवैध तरीके से बना है और आसपास की सारी जगह घेर ली गई है। अनन्या बनर्जी ने कटाक्ष करते हुए कहा कि सजल घोष ने उनके घर की मुफ्त में प्रचार कर दिया है। सत्र के दौरान तीखी बहस और शब्दों के आदान प्रदान ने कोलकाता नगर निगम के मासिक सत्र को पूरी तरह हंगामेदार बना दिया। 7 নম্বর প্রস্তাব অনুযায়ী যে বেআইনি বাড়ি রেগুলেশন বা ফিজ ধার্যের ব্যাপারে কলকাতা পৌরসভার যে শিডিউল রেট সে অনুযায়ী করা হয় এবং কলকাতা কর্পোরেশনের শিডিউল রেটের বাইরে আর অন্য কোনো পদ্ধতি বিল্ডিং ডিপার্টমেন্টের ফিজ ক্যালকুলেশন করতে পারে না। দ্বিতীয়ত জানেন যে যেগুলো বেআইনি সেখানে আমরা সবাই একমত যে বেআইনি হওয়া উচিত না এবং সেখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ডিমলিশনের জন্য 401 নোটিশ সার্ভ করি। সেই 401 নোটিশ যেটা হাইকোর্টের থেকেও এইটাকে করা হচ্ছে যে হিয়ারিং করতে হবে, সেটা ইন্ডিপেন্ডেন্ট হিয়ারিং অফিসার তারা হিয়ারিং করে এবং হিয়ারিং করার পরে তাদের যে তারা যে সিদ্ধান্ত দেয়, অর্ডার দেয়, সেই অনুযায়ী আমাদের এটাকে ক্যালকুলেশন করি। কি করে আইন সিদ্ধ হবে, আইন সিদ্ধ যে আপনাদের এই পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা 2010 সাল থেকে করেছে। আজকে 2025 সালে দাঁড়িয়ে 15টা বছর একটা পৌরসভা আপনারা নাম করেছে। যে পৌরসভা গত 5 বছর আগে যেটাকে আইন বিরোধী বেআইনি ভাবে আজকে আপনারা রিকনস্ট্রাকশনের নাম করে বা বিভিন্ন কারণে আপনারা প্রচুর প্ল্যান দিয়ে দিচ্ছেন। আমাদের ধারণা, সাধারণ মানুষের ধারণা যে এই প্ল্যানটা শুধুমাত্র কি অর্থ উপার্জন করে কর্পোরেশনের ভাড়া ভবন দশা থেকে মুক্ত করার জন্য। কি বলবেন, বাড়িটি কোন পোর্শনটা ইনলিগাল ছিল, কেন ভাড়া হয়েছে, কি বলবেন? উনি বলছেন কিন্তু তার ভিত্তিতে কোনো প্রমাণ বা কাগজ দিচ্ছেন না, শুধু মুখে মুখে একটি বাড়ির ছবি দেখাচ্ছেন সর্বত্র এবং বাড়ির অ্যাড্রেস দিয়ে বলছেন অবৈধ। আজকে হাউসে কলকাতা কর্পোরেশনের অনারেবল মেয়র যা বললেন, তারপর আমার কিছু বক্তব্য রাখার কোনো জায়গাই নেই, উনি সমস্তটা বলে দিয়েছেন। তারপরেও বলছি, দেখুন বাড়িটি 96 সালে তৈরি হওয়া 30 বছরের পুরনো বাড়ি এবং গত 23 সালে অর্থাৎ 2 বছর আগে একটি নতুন ফ্লোর হয়, সুতরাং সেটাও স্যাংশন নিয়ে হয়। তার সমস্ত ডকুমেন্টস আমার হাতে রয়েছে, চাইলে আবার একবার দেখাতে পারি, একবার দেখিয়েই দিই, সেটাই বোধহয় সুবিধা হবে। এই যে দেখুন, এটা 96 সালের বিল্ডিং স্যাংশন, তখন অবশ্য বামেরা ছিলেন ক্ষমতায়। পরবর্তীকালে এটা অর্থাৎ 2023 সালে, আজ থেকে 2 বছর আগে একটি ফ্লোর নতুন করে করার জন্য কলকাতা কর্পোরেশনের স্যাংশন নেওয়া, স্যাংশন কলকাতা কর্পোরেশনের 2 বছর আগে। পরের অংশটা হচ্ছে টোটাল পুরো বাড়িটার স্যাংশন। এর পরের অংশটা উনি একটা কথা বলছেন, পিছনের জমি অ্যামালগ্যামেট করে, এটা তার কাগজ। অ্যামালগ্যামেশন ইজ এ লিগাল প্রসেস, অর্থাৎ আপনি যদি কোনো জমি কেনেন, সেই জমিটাকে অ্যামালগ্যামেশন না করলে বরং সেটা ইললিগাল হয়। আমি ফিজ দিয়ে অ্যামালগ্যামেট করেছি, অর্থাৎ দুটো জমি জুড়েছি, জুড়লে
তার জন্য বিল্ডিং প্ল্যান জানতে হয় না, রাজনীতি করতে হয় না, কলকাতা কর্পোরেশনে আইন জানতে হয় না। দুটো জমি হলে তার এফআইআর বেড়ে যায়, অর্থাৎ একটি জমিতে যতটা আপনি পাবেন দুটো জমি জুড়লে তো তার চেয়ে বেশি পাবে। এটা তো সহজ অঙ্ক, এর মধ্যে তো অন্য কোনো রাগ রাগ ঢুক ঢাক ঢাক নেই, হাসাস নেই। সুতরাং অ্যামেলগামেটের পর জমির এফআইআর আরও বেড়ে গেছে। তাহলে উনি একটা প্রশ্ন করছেন যে কেন তাহলে ওটাকে রেগুলার করতে হলো। হ্যাঁ, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, এখানেই জল ঘোলা। এবং উনি যা বেঁকিয়ে বেঁকিয়ে নানা রকমভাবে বলছেন, তাতে করে মানুষের মনে হতে পারছে যে কেন তাহলে সত্যি রেগুলার করতে হলে। এবার বলি, 30 বছরের পুরনো বাড়ি, ইন্টারনাল চেঞ্জেস, ভিতরে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে কিছু ডেভিয়েশন হয়। সুতরাং এই বাড়িটি 96 সালে প্ল্যান পাস করা বাড়িটি যখন 2023-এ করতে যাওয়া হয়েছে প্ল্যান নিয়ে একটি নতুন ফ্লোর, তখন তার সিঁড়িটি ভেঙে পড়ে এবং সেইটি সেফটি এবং সিকিউরিটি কারণে তার তড়িঘড়ি একটি সিঁড়ি করতে হয়। এবং এইটি যখন কলকাতা কর্পোরেশনকে জানানো হয় তখন ওনারা বলেন তাহলে এটাকে রেগুলার করতে হবে, কারণ প্রথমবার যে নতুন এক্সট্রা ফ্লোর 2023-এ হয়েছিল তখন কিন্তু সিঁড়ি আর লিফটের কথা বলা হয়নি, কারণ দরকার ছিল না, পুরনো বাড়ির সিঁড়ির অ্যাভেলেবেল ছিল। কিন্তু যখন 23-এ বাড়িটি হয়, ফ্লোরটি হয়, তখন সিঁড়িটি ভেঙে পড়ে। কেউ হাত গুনতে জানে না তো যে সিঁড়িটি ভেঙে পড়বে, তাই নতুন সিঁড়ির জন্য প্ল্যান দেওয়া হয়। যদি ধরতাম, হাত জানতাম অথবা জানতাম, তাহলে আলাদা করে কলকাতা কর্পোরেশনকে টাকায় ফিজটা দিতে হতো না, বেঁচে যেত। কিন্তু এটা জানা যায়নি, কাজ করতে করতে এইরকম অভিজ্ঞতা হয়েছে, সিঁড়িটি ভেঙে পড়েছে।